হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা পিঙ্কির ভিডিও দেখলাম, তার উপর বেস করে কিছু কথা আমি বলতে চাই পিঙ্কিকে। তোমরা একটা জিনিস, যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি পিঙ্কির লাস্ট ভিডিওটা দেখে থাকো কিছুক্ষণ আগে, যেটা ও পাবলিশ করেছে, সঙ্গীতা দিদিভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেছে, সঙ্গে ভিউয়ার্সের যথারীতি যেটা থাকে, হ্যাঁ, সেটা কিন্তু ও খুব অ্যাংজাইটির মধ্য দিয়ে বলেছে। কেন বলছি আমি বলছি, জাস্ট শোনো। ওনার বক্তব্য হচ্ছে, মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলেই গেছে, সঙ্গীতা দিদিভাইয়ের হাত ধরেই গেছে, হ্যাঁ, সঙ্গে সীমাদিও আছে, এদের যখন হাত ধরে চলেই গেছে, কাজেই মেয়ে ওখানে থাকুক, সংসার করুক, শান্তিতে থাকুক, আমরা যেন কোনোভাবে সেখানে নাক না গলাই। একদম জাস্টিস কথা এবং জাস্টিফাইড কথা, জাস্টিস মানে জাস্টিফাইড কথা। এবং আমরা প্রত্যেকেই কিন্তু সেটাই ভেবেছিলাম, সেটাই যবে শুনেছিলাম যে রিমি ওখানে আছে ও শ্বশুর বাড়িতে, আমরা কিন্তু মনে মনে এটাই চেয়েছিলাম যে রিমি ও শ্বশুরবাড়ি ফেরত পেয়েছে যখন, ইটস ওকে, ও শ্বশুরবাড়িতে সংসার করুক, স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে, এতে আমাদের কোনো প্রবলেম নেই। এবং এই নিয়ে আমরা চাইছিলামও না কোনো নেগেটিভ বার্তা দিতে দর্শকদের। কিন্তু কোথা থেকে এই কন্ট্রোভার্সিটা শুরু হলো, আর কেনই বা বারবার পিঙ্কিকে এসে দর্শকদের উদ্দেশ্যে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বা সঙ্গীতাদির উদ্দেশ্যে এই ধরনের সতর্কতামূলক কথা বলতে হচ্ছে যে তোমরা এ ব্যাপারে কথা বলো না, তোমরা দূরে থাকো, তোমরা এ ব্যাপারে অ্যাকচুয়ালি নাক গলিও না। বুঝতে পারছো আমি কি বলছি? কিন্তু এটা এইসব বলার আগে একটা জিনিস আমি জানি পিঙ্কি বুঝছে, কিন্তু পিঙ্কির কিছু করার নেই এখানে। কেন করার নেই, কি বুঝছে, সেইটাই আমি বলতে এসেছি। ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং কমেন্টস করে তোমাদের মতবাদ জানিও। এবং এর মানে কিভাবে এর প্রোটেস্ট করা উচিত সেটা তোমরা নিজেদের মতো করে নিজেরা ঠিক করো। জাস্ট নোংরামি চলছে একটা ওয়াইটিতে। আমি দেখো প্রথম দিকে এদের নিয়ে ভিডিও করতামই না, কারণ এদের এইজ আর আমাদের এজের মধ্যে হেলেন ডিফারেন্স না, কাজে চিন্তাভাবনারও যে একটা তফাৎ থাকবে সেটাই কথা। এদের নিয়ে কন্ট্রোভার্সি করব এমন একটা মানসিকতা আমার কোনোদিনই ছিল না, টেস্টেও আসতো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এদের কথা বলতে গেলেই এদের বাবা মার কথা চলে আসে। অ্যাকচুয়ালি এই ছেলে মেয়েগুলো যে এত উচ্ছৃঙ্খল হয়েছে এবং অবাধ্য, অসভ্যই বলবো, হয়েছে এদের বাবা মার জন্য। আর অ্যাকচুয়ালি এদের বাবা মারও মনে হয় প্রপার শিক্ষা নেই। তা অনেকেই শিক্ষিত থাকে না। দেখো, আমাদের মা বাবারা শিক্ষিত ছিলেন, একটা জেনারেশন আগে শিক্ষিত ছিল। তার আগের জেনারেশনটা মনে করো, আমাদের বাবা মার কথা, সেক্ষেত্রে হয়তো দাদুরা হয়তো আমাদের অনেক ক্ষেত্রেই শিক্ষিত থাকতেন, কারণ তারা বড় বড় চাকরি বাকরি করতেন, কিন্তু তাদের ওয়াইফ অর্থাৎ দিদা ঠাকুমারা চাকরি বাকরি করতেন না, এবং তখন হয়তো মেয়েদের এতটাও পড়াশোনার চল ছিল না। তার মধ্যেও কি শিক্ষিত বা চাকুরিরত ছিলেন না? নিশ্চয়ই ছিলেন, তখনও ছিলেন। কিন্তু আমি বলতে চাইছি, ঘরে ঘরে এখন যে একটা ট্রেন্ড চলছে যে সবাইকে একটা জায়গায় পৌঁছতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই ট্রেন্ডটা তখন ছিল না। তখনকার দিনে ট্রেন্ড থাকতো, একটা ভালো ছেলে, চাকুরিরত ছেলে, গভর্নমেন্ট সার্ভিস, এরকম ধরনের সার্ভিস হোল্ডার ছেলের সাথেই মেয়ের বিয়ে দেবো এবং মেয়ে ওটা পেলেই একেবারে সুখে থাকবে, এটাই তো ছিল। তা সেই ক্ষেত্রে আমরা দাদু, এই দিদা ঠাকুমাদের কিন্তু সেই অর্থে শিক্ষিত দেখিনি, মানে একটা বিশাল হাইফাই MA MSc এরম ধরনের শিক্ষিত ছিল না, হয়তো স্কুলের গণ্ডিটা পেরিয়েছে, এরম অবধি হতো। কিন্তু বাবা মাদের আমরা শিক্ষিত পেয়েছি। কিন্তু এই যে জেনারেশনের আমি দেখছি এদের, আমার মনে হয় না এদের বাবা মারা অতটাও শিক্ষিত। যদিও জ্ঞানের বাণী বেশ কয়েকজন তাদের লাইভে, তাদের ভিডিও এসে ধর্মকর্মের কথা বলতে থাকে, কিন্তু আমি বলি ধর্মকর্মের কথা মুখে বুলি আওড়ানোর জন্য নয়, সেটা কিন্তু করে দেখানোর জন্য। ধর্ম কিন্তু চুপ করে ঘুমানোর জিনিস নয়। ধর্ম হচ্ছে সবসময়ই কর্মের সঙ্গে যাবে, ধর্মই ঘুমিয়ে পড়ে থাকবে না। তুমি যদি সঠিক কর্ম করো, অবশ্যই ধর্ম তার সঙ্গে যাবে, বুঝেছো? ধর্ম যেখানে ঘুমিয়ে পড়ে সেখানে কর্মের কথা আসেই না। কাজে এই ধর্মকর্ম না বলে নিজের মধ্যে ধর্মকর্ম দুটো একসাথে চালনা করো। তোমার ধর্মটা কি, তুমি নিজের ধর্মটা আগে তুমি নিজে ঠিক করো। হ্যাঁ, আমি ওই রিতমের মাকে বলছি, পিঙ্কির কথায় আমি আসছি, আগে আমি রিতমের মাকে কিছু বলে নিই। সেটা হলো, তোমার ধর্মটা কি? তুমি একটা ছেলে জন্ম দিয়েছো, সেই ছেলেটাকে সঠিক পথে চালনা করা। সে যদি ভুল কাজ করে তাকে শাসন করো, যদি ঠিক কাজ করে তাকে প্রশংসা করো। কিন্তু সে দিনের পর দিন ইউটিউবে বসে কামাই করার নাম করে দর্শকদের মিথ্যে কথা বলে কতগুলো নোংরামো রিলেশন চালিয়ে যাচ্ছে, সেটা তুমি কিন্তু জানছো, বুঝছো, কিন্তু তার প্রোটেস্ট তুমি করছো না। অথবা এটা হতে পারে প্রোটেস্ট করছো, কিন্তু এখন যে পজিশনে চলে গেছে তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না। তার মানে আমি এখানে ধরে নেব তোমার কথা অনুযায়ী ধর্ম তোমার সাথ ছেড়ে দিয়েছে, তুমি কর্মের মধ্যেই বাস করছো। নেক্সট আমি আসি, আমরা কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সিতে আসতামই না, পিঙ্কিকে বলছি, আমরা কিন্তু এই কন্ট্রোভার্সিতে আসতামই না, ওই রকম ধরনের লাইভ অ্যারেঞ্জ হতোই না, যদি না তোমার জামাই অন ক্যামেরা এসে
কি হচ্ছে আমার সঙ্গে, এটা কি হলো, এটা তো হওয়ার ছিল না, বিশ্বাস করো তোমরা, আমার প্ল্যানিং কিছু অন্য ছিল, কিন্তু আমার লাইফটা এখন আমার ইচ্ছাতে চলছে না। যার বাড়িতে তার লিগাল ওয়াইফ এক্সিস্ট করছে, হ্যাঁ, এবং যাকে কিনা পলা সিঁদুর পরিয়ে সংসারে রাখা হয়েছে, এবং সাদরে আমরা অন ক্যামেরা যেটুকু দেখছি, সে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে, তার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে মিশছে, অনেক রকম প্র্যাঙ্ক ভিডিও করছে, ইদানিং তো দেখছি ওই আলতা নিয়ে যে ভিডিওটা হলো, তারপরে রং খেলছে, ওর আত্মীয় স্বজনরা যথেষ্ট মিলেমিশে আছে, তারপরেও কেন অন ক্যামেরা এসে বলতে হচ্ছে আমি যেটা চাইছি বা চাইছিলাম সেটা আমার সাথে হলো না, যেটা হলো সেটা অ্যাজ ইফ ওর যা বক্তব্য তাতে অ্যাজ ইফ বক্তব্য এটাই দাঁড়াচ্ছে ওর সাথে অন্যায় করা হয়েছে। আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করতে পারে? কোনো বিচারক করতে পারে? হ্যাঁ, এটা হতে পারে যে তুমি এটা মানছো না, তাহলে তোমাকে এই একটা জিনিস করতে বলা হলো, তুমি তোমার বউকে যখন অ্যাকসেপ্ট করবে না তাহলে তোমাদের ডিভোর্স হবে বা একটা কিছু রায় হবে না, তোমার অমতে তোমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে এবং তুমি সেটাকে তার এগেনস্টে কোনো কিছু করতে পারছো না। হ্যাঁ, তুমি বলবে থানায় গেলেও কোনো লাভ হচ্ছে না, তাহলে কেন লাভ হচ্ছে না? তাহলে নিশ্চয়ই তোমার কোনো এখানে দোষ আছে বা তোমার এখানে কিছু করারই নেই, তোমার এটা অ্যাকসেপ্ট করতেই হবে। তাহলে যখন জিনিসটা অ্যাকসেপ্ট করতেই হবে, সেখানে ভালো লাগছে না, ভালো হচ্ছে না, এসব বলে দর্শকদের, মানে তোমার এবং ঈশানীদের দর্শকদের খেপিয়ে তুলে আর কিছু কন্ট্রোভার্সিকে পিছনে লাগিয়ে কী লাভ হচ্ছে? তাহলে তারা তাদের মতো করতে পারে, আর আমরা কন্ট্রোভার্সি করলে দোষ হয়ে যাচ্ছে না? দোষ হচ্ছে না, কিন্তু পিঙ্কির বক্তব্যটা কি, পিঙ্কি কেন বলতে আসছে, আমি কিন্তু সেটা বলতে আসছি। তোমরা দেখেছো যখনই কোনো কিছু হয়, মানে রিতমের এগেনস্টে, ঈশানীর এগেনস্টে কিছু শোরগোল তোলা হয়, তখনই কিন্তু এই রিতমদের বাড়ি থেকে রিমিকে বসিয়ে দেওয়া হয় ক্যামেরার সামনে লাইভে, যে তুমি বলো, তোমার মুখ দিয়ে বলো, তুমি ভালো আছো কিনা বলো, তুমি খারাপ আছো কিনা বলো, তুমি এটা কি বলেছো অমুক ম্যাডামকে, তুমি এটা কি বলেছো তোমার অমুক দিদিকে। এইরকমভাবে প্রেশারাইজ করা হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝছি। হ্যাঁ, ওরা বলবে প্রেশার করা হচ্ছে না, রিমি নিজেও বলবে আমি নিজে থেকে বলতে এসেছি, অ্যাকচুয়ালি তা হয় না। যারা সংসারে থাকে তারা প্রত্যেকে জানে, যখন বউয়ের বাপের বাড়ির দিকে লোকজন কোনো অভিযোগ অনুযোগ জানায় না, তখন শ্বশুরবাড়ির লোকজন একটা সালিশি সবার মতো, একটা বলে না কোর্টরুমের মতো বসে যায়, যে তোমার বাড়ি থেকে এসব বলা হচ্ছে, তোমার অমুক লোক এটা বলেছে, এটা কি ঠিক হচ্ছে, তুমি তাদের বোঝাও, তুমি তাদের হয়ে, তুমি আমাদের হয়ে বলো। এই জিনিসগুলো প্রত্যেকটা শ্বশুরবাড়িতে হয়। এটা আমরা যারা সংসার করেছি দীর্ঘদিন ধরে তাদের বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে না। এই জিনিসটাই করা হচ্ছে রিমির এগেনস্টে গিয়ে, এবং রিমি সেটাকে মনে করছে তার শ্বশুরবাড়ির লোক ভালো, তার স্বামী তো অসম্ভব ভালো, কারণ ওর স্বামীকে কোন চোখ দিয়ে দেখেছিল ভগবান জানে, যার দোষটাকে ওর দোষই লাগে না। অ্যাকচুয়ালি জানো তো, আমি শুনেছিলাম যে প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু সত্যিকারের যে অন্ধ হয়ে যায় এই রিমিকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। একটা আমি ভালোবাসবো, অবভিয়াসলি ভালোবাসা খুব ভালো জিনিস, হেলদি জিনিস, কিন্তু মানুষের দোষটাকেও ভালোবাসবো, এটা সমাজের পক্ষে কিন্তু ক্ষতিকারক। হ্যাঁ, রিমি সেটাই করছে বা রিমিকে দিয়ে সেটা করানো হচ্ছে। এটার যথাযোগ্য আমাদের কাছে প্রুফ আসবে কি আসবে না আমার জানা নেই, কিন্তু রিমি যে এই লাইভে বসে বলছে এটাই কিন্তু যথেষ্ট প্রুফ যে ওকে এইভাবে বলা হোক আর না হোক, ওর সামনে এই ধরনের আলোচনা করা হচ্ছে, যাতে কিনা ও ইডিটেড হয়ে ক্যামেরা খুলে বলতে বসে পড়ছে যে না তোমরা এটা করো না, তোমরা এটা করো না, আমি শ্বশুরবাড়িতে ভালো আছি, আমি এদের সঙ্গে মিলেমিশে আছি, এবং আমার এগেনস্টে যারা আমার এগেনস্টে বললে ভুল হয়ে যাবে, আমার হাজব্যান্ডের এগেনস্টে বা আমার শ্বশুরবাড়ির এগেনস্টে যারা কথাবার্তা বলছো তারা কিন্তু আমার বিরুদ্ধেও কথা বলছো, এটাই কিন্তু রিমির বক্তব্য। হ্যাঁ, এখানে ঈশানীর কথা ও খুব বিরক্তভাবে এড়িয়ে যাচ্ছে। আরেকটা কথা বলে নিই এখানে, যেদিনকে বলা হচ্ছিল যে রিমি প্রীতম ফিজিক্যাল হয়েছে কি হয়নি, অমুক তমুক, এই নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, এবং সেটা নিয়েও যখন রিতমদের বাড়ি থেকে মনে হয় ঈশানীকে এটা নিয়ে ওর সামনে আলোচনা হয়েছে এবং বলতে বলা হয়েছে তুমি বলো, সত্যিটা বলো, আমাদের কথা তো কেউ বিশ্বাস করছে না। রিমি বলতে বলতে একটা সময় কিন্তু রিমি চিৎকার করে বলে উঠেছিল, কারণ ওর টেম্পার আরও ধরে রাখতে পারছিল না। আমরা হাজব্যান্ড ওয়াইফ, সেখানে আমরা ফিজিক্যাল হলাম কি হলাম না তাতে সবার কি, এটা তো তার স্ত্রী হিসেবে অধিকার, এটা নিয়ে কথা কেন হচ্ছে। এবং এই কথাটা যখন রিমি বলে ফেললো, সবাই মিলে ওকে বলছে এটা কি বলে ফেলছে, মানে অ্যাজ ইফ রিতম বলছে এটা নিয়ে কেন বলছো, এটা নিয়ে আবার ডিসকাস করতে সবাই বসে যাবে, তার মানে এটা সত্যি। আরে এটা তো সত্যি, সে তো রিতম তো জানে, ছেড়ে দাও, রিমিও জানে, সেই জন্যই ও বিরক্ত হয়ে এই কথাটা বলে ফেললো, যেটা ন্যাচারাল জিনিস সেটাকে ডিনাই করার কি আছে। তাহলে এইটুকু বললাম, এরপরে যেটা বললাম সেটা একটু কেয়ারফুলি তোমরা খেয়াল করো।
এই যে দেবনাথ ফ্যামিলির এরা এরা এইসব কথা শুনছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, পরে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে ঘরের মধ্যে, যেটা কিনা রিমির কানে যাচ্ছে, এবং রিমিকে যেমন বলতে বসিয়ে দিচ্ছে না, রিমিও কিন্তু, তোমরা খেয়াল করবে ওদের লাইভ এবং ভিডিওগুলো দেখলে রিমিও কিন্তু ফোন করে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে, এই তোরা এটা বলেছিস, এই তুমি এটা বলেছো, এই তুমি এটা করেছো, ও কিন্তু বসে যায়। যেমন কিনা মনকে ফোন করে বলে ফিজিক্যাল হয়েছি তোকে বলেছি, ওরা বলে না না, ছোট ছোট কথা বলে ছেড়ে দেয়। ওদিকে মাকেও ফোন করে বলে তুমি ফোন করেছো, অমুক করেছো। মানে এরা বাড়ি থেকে একে এমনভাবে প্রেশার করে, ওকে তো বলতে বাধ্য করে, ওর বাড়িতে ওর মাকেও বাধ্য করে যে ফোন করে বলতে। এই যে পিঙ্কি পাল বলতে বসে পড়ে, এটা কিন্তু ওর মেয়ের এবং মেয়ের শ্বশুর বাড়ির থেকেই বলা হয়েছে বলার জন্য। এইটা বলার জন্যই আমি এতগুলো কথা বললাম। পিঙ্কি পাল নিজেই এলো, নিজে মুখে বলেছে ও রাতে ঘুমাতে পারছিল না, ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছে, কারণ ওকে ফোনে এতটাই ইরিটেট করা হচ্ছিল, অনেক রাত অবধি নিশ্চয়ই ইরিটেট করা হচ্ছিল, নাহলে কেন ফোন সাইলেন্ট করবে। এবং সেটাকে অন্যভাবে বলেছে যে না, আমার মেয়েকে আমি শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি, কাজেই মেয়ের প্রতি আমার এখন কোনো দায়িত্ব নেই, আর ওর শ্বশুরবাড়ির কী দায় পড়েছে যে আমার খোঁজ নেবে। কাজেই তারা এখন আমার সে সকাল থেকে ফোনে পাচ্ছে না, ফোন যেহেতু সাইলেন্ট ছিল, তারা চিন্তায় মরে যাচ্ছে যে আমি একা আছি, কেমন আছি। এক্স্যাক্টলি নয়, এটার জন্য তারা ফোন করছে না, তারা ফোন করছে এই যে ভিডিওটা এলো পিঙ্কি পাল নিজে মুখে বলছে, এইটা বলার জন্যই তারা ক্রমাগত ওই বাড়ি থেকে ফোন করে যাচ্ছে। মেয়ে ফোন করে পায়নি, তাই তার জামাই ফোন করেছে, ওই এবং তার শাশুড়িও হয়তো ফোন করেছে। এই জন্যই তারা ফোন করে বলছে এইভাবে হচ্ছে না, তুমি ফোন করে রিকোয়েস্ট করো সঙ্গীতাদিকে যাতে ওরা এইসব বন্ধ করে এবং রিতমের এগেনস্টে কোনো স্টেপ না নেওয়া হয়। কেন কেন আজকে পিঙ্কি পাল বুঝতে পারছে না, ভাবছে ওর মেয়ে শ্বশুরবাড়িতে ভালো আছে, আজ যখন 1 মাস 2 মাস পর ওরা এতটাই অত্যাচার আস্তে আস্তে করে বাড়াতে থাকবে, মেন্টাল প্রেশার, নট ফিজিক্যাল অত্যাচার, ওরা মেন্টাল প্রেশারই করবে, কারণ ওই মেয়ে একটা নার্ভের পেশেন্ট আর ও খুবই দুর্বল ওর হাজব্যান্ডের প্রতি। এবং যখন দেখবে ওই হাজব্যান্ড ওর সঙ্গে সেম বেডে শুয়ে শুয়ে অন্য মেয়ের সঙ্গে চ্যাটিং করছে, ফোনে কথা বলছে, বা অন্য কারো রিলস দেখছে, তাতে লাভ রিয়াক্ট দেখছে, এই মেয়েটাই তখন পাশে শুয়ে শুয়ে নিজেকে কি করে ফেলবে বলো, ক্রমাগত নিজেকে দুষতে থাকবে এবং মেন্টাল প্রেশার হয়ে একসময় সে দুর্বল হয়ে পড়বে এবং তিষ্ঠতে পারবে না। বাড়ি থেকে বেরিয়ে এসছে, এরপর যদি অন্যরকম স্টেপ নেয়, বলো তোমরা কি হবে। এই জিনিসগুলোই এই ফ্যামিলি করবে, পিঙ্কিও বুঝতে পারছে না, রিমিও বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি এই ফ্যামিলিটা মোটেও ভালো নয়। আজকে যেটা শুনলাম সঙ্গীতা দির ওই টেলিফোনিক বক্তব্য, আমার কমিউনিটিতেও আমি শেয়ার করে দিয়েছি, ওটা সত্যি যদি এই ধরনের স্টেপ নেওয়া হয়, অন্তত একটা পরিবারকে যদি শাস্তির মুখে ফেলা হয়, যদি তারপর তারা চেঞ্জ হয় তো বেটার, না হলে অবশ্যই একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এরা সমাজকে একটা নোংরা বার্তা দিচ্ছে। আজকে যে কেউ ইল্লিগাল হয়েও সংসারে ঢুকে বসে পড়বে এই ফ্যামিলির জন্য, কারণ এই রিমির শাশুড়ি কাউকেই ফেলতে পারে না, কারণ তার ছেলে সবাইকেই ভালোবাসে, কাউকেই ফেলতে পারে না। দেখো পুরনো বউ এসছে, তাকে মানতে পারছে না কিন্তু মেনে নিয়েছে, যে বউ ডিভোর্স হয়ে গেছে তাকেও মেনে নিয়েছে কিন্তু এখন ছাড়তে পারছে না। মানে কি বলবো, জাস্ট নেওয়া যায় না। কিন্তু পিঙ্কি পাল যে এগুলো সমস্তই খুব চাপের মধ্যে হয়ে বলছে, আমরা বুঝতে পারছি ওনার কোনো দোষ নেই, উনি কারোর সাথেই হয়তো যোগাযোগ করছেন না, কারোকেও কিছু করতে বলছেন না, কিন্তু দর্শক ওনাদের মতো বোকা নয়, বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরাও ওদের মতো বোকা নয়। ওরা কিন্তু সিচুয়েশনটা বুঝতে পারছে যে আজকে যেটা ভালো বলে ওরা ধরে নিচ্ছে, কাল সেটা ভালো থাকবে না। তাহলে এই মেয়েটা ফার্স্ট টাইম বেরিয়ে গিয়ে হয়তো ঢুকতো, 2বার 3বার বেরিয়ে গিয়ে, 2বার বেরিয়ে গিয়ে 3বারের বার ঢুকতো না। একবার মানুষের ভুল হয়, বারবার হয়? ন্যাড়া বেলতলায় কবার যায়? আমাদের তো প্রবচনই আছে। তাহলে বুঝতে পারছো, যেখানে বারবার যেতে হয় সেই বেলতলাটাই ঠিক নেই। এইটুকুই বলতে এসেছি, মানে মনে হলো এটা আমার বলার দরকার। এর মধ্যে পিঙ্কি পালের কোনো মানে হাত নেই, তাকে দেখে আমাদের মনে হয়েছে সে কাউকেই কিছু বলছে না, এটা পরিষ্কার বুঝে নাও তোমরা। ও শুধু বোঝে ওর মেয়ের ভালো, মেয়ে কি চায়, মেয়ে আকাশের চাঁদ চাক, ও আনতে না পারলেও আনতে যাওয়ার চেষ্টা করবে, সে মরে যায় যাক, বুঝতে পারছো? কাজে ওনার কোনো দোষ নেই, ওদের নিয়ে, এই মা মেয়েকে নিয়ে দেবনাথ ফ্যামিলি খেলে চলেছে। ঠিক আছে, তাহলে এটুকুই বলতে আসলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থেকো, পরের ভিডিও ওয়েট করো। টাটা।